Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন একটি ইম্পর্টেন্ট টপিকস গ্রামার অংশ। আজ ট্যাগ কোশ্চেনের প্রথম পর্ব তোমাদের আলোচনা করব। এখন তোমরা দেখো, এট ফার্স্টে আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। এখন ট্যাগ কোশ্চেন যখন আমি সলভ করতে যাব, সমাধান করতে যাব, তার আগে ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে, যেটা জানলে আমার ট্যাগ কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে আমরা অনেকটাই উপকৃত হব। এট ফার্স্টে তোমরা দেখে নাও, ডিয়ার লার্নার্স, ট্যাগে সাধারণত দুটি অংশ থাকে। একটা হচ্ছে মূল স্টেটমেন্ট, মূল বক্তব্য, আর একটা অংশটা হচ্ছে ট্যাগ অংশ। এখন মূল স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক হয়, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এবং মূল স্টেটমেন্টটি যদি, মূল বক্তব্যটি যদি নেগেটিভ হয়, নাবোধক হয়, ট্যাগ অংশ হবে অ্যাফার্মেটিভ। এবং আরেকটা জিনিস ডিয়ার লার্নার্স তোমরা শিখবে, মূল স্টেটমেন্টে সাবজেক্ট যদি নাউন থাকে, ট্যাগ অংশে ওই নাউনের প্রোনাউন ফর্ম হবে। এখন তোমরা দেখো ডিয়ার লার্নার্স, এবং এখানে যে কয়টা ট্যাগ কোশ্চেন এখানে দেওয়া আছে, 1 থেকে 9টা ট্যাগ কোশ্চেন দেওয়া আছে 10টা, এবং কি 10টা ট্যাগ কোশ্চেনের মাধ্যমে তোমরা অন্তত কিছু নিয়ম অবশ্যই তোমরা শিখতে পারবে, যদি তোমরা ট্যাগ কোশ্চেনের দিক একটু তোমরা খেয়াল করো। আমি তোমাদেরকে বলি ডিয়ার লার্নার্স, এট ফার্স্টে দেখো, করিম রাইট এ লেটার। এখানে আমার মূল বক্তব্য এখানে আছে অ্যাফার্মেটিভ, হ্যাবোধক, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। এবং কি আর একটি কথা তোমরা মনে রাখবে, যদি মূল স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সটা আমার দেখতে হবে যে এটা আমার কোন টেন্সে আছে, এবং কি টেন্সকে শনাক্ত করে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত সাহায্যকারী ভার্ব থাকবে না। এবং যদিও বা সাহায্যকারী ভার্ব থাকে, সেই ক্ষেত্রে ওই সাহায্যকারী ভার্ব প্রিন্সিপাল ভার্বের দায়িত্ব পালন করবে। যাই হোক, এখানে সাহায্যকারী ভার্ব নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু রাইট আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন যেহেতু রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ধরে নিতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং ডিয়ার লার্নার্স, এবং আমরা আরো জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে
যখন আমি প্রশ্ন করতে যাই সেই ক্ষেত্রে আমার ডু বা ডাজ বসে, এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড বসে। তাহলে সেই ক্ষেত্রে ডু বা ডাজ এখানে আমি কি দিতে পারি? ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য রাখো, যেহেতু মনে রাখবা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে ডু বা ডাজ, ডুটা দেবে কোথায়, ডাজটা দেবে কোথায়? মনে রাখবে ডিয়ার লার্নার্স, যখন ভার্বের সাথে এস বাই এস থাকে সেই ক্ষেত্রে আমি দেব ডাজ, আর এস বাই এস না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দেব ডু। তাহলে আমার প্রথমে ট্যাগে আমি ডু দিলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে আমার নেগেটিভ হবে, এবং ট্যাগ অংশের নটের সংক্ষিপ্ত রূপ এনটি যোগ হয় ডোন্ট, এবং নটের উপর একটি অ্যাপোস্ট্রফি হবে ডোন্ট, এবং এখানে করিম আছে, করিমের প্রোনাউন ফর্ম কি? করিমের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। এটা আমার ট্যাগ কোশ্চেন, এটাই কারেক্ট। তারপর দেখো ডিয়ার লার্নার্স, 2 নম্বরে আছে যে আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন, আই নিড এ পেন। এখন ডিয়ার লার্নার্স, তোমরা তো জানো নিড এটা মডাল ভার্ব, এবং কিছু কিছু ভার্ব আছে সাহায্যকারী ভার্বের মধ্যে, সেই ভার্বগুলো মডাল ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো ডিয়ার লার্নার্স যে এটা আমার মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে আর নিডটা আমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে? কিভাবে বুঝবো ডিয়ার লার্নার্স? তোমরা সকলে লক্ষ্য রাখবে, নিডের পর যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে আমরা এটা ধরে নিব যে নিডটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, কারণ আমরা জানি যে একটি সেন্টেন্স ভার্ব ব্যতীত গঠিত হতে পারে না স্বাভাবিকভাবে। তাহলে সেই ক্ষেত্রে একটি যদি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বলবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি দিতে পারি? যেহেতু নিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, নিড কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইনডিফিনিট, আর ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি পাইছি যে ডু বা ডাজ বসে। ডুটা বসে কোথায়? যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে ডু, আর ভার্বের সাথে এস বাই এস থাকে ডাজ। তাহলে যেহেতু এখানে এস বাই এস যোগ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিয়ার লার্নার্স আমি কি বসাইতে পারি? ডু বসাতে পারি। তাহলে হবে কি? ডোন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে এটা নেগেটিভ, ডুর সাথে ডোন্ট আর। তারপর দেখো ডিয়ার লার্নার্স 3 নাম্বার, দে নিড রাইট এ লেটার, অর্থাৎ তাদের একটি চিঠি লেখার প্রয়োজন। এখন আমি তোমাদের আগে কিন্তু বলছি যে নিডের পরে যদি ভার্ব বসে, নিডের পরে যদি ভার্ব বসে সেই নিড পার্ট হবে সাহায্যকারী ভার্ব। আর আমরা জানি সাহায্যকারী ভার্ব সেন্টেন্সে যদি থাকে সেই ক্ষেত্রে উক্ত সাহায্যকারী ভার্ব ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টের পূর্বে বসবে। তাহলে তোমরা দেখো যে নিড যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে হবে কি? নিডন্ট দে। আরেকটি কথা তোমরা মনে রাখবে যে মডাল ভার্বের পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ বেস ফর্ম। দেখো নিডের পর রাইট আছে, এটা বেস ফর্ম। ডিয়ার লার্নার্স, তারপরে আমরা দেখি যে নাথিং ওয়াজ ইম্পসিবল, নাথিং ওয়াজ ইম্পসিবল।
স্টেটমেন্টে যদি সাহায্যকারী ভার্ব থাকে সেই ক্ষেত্রে উক্ত মূল স্টেটমেন্টে যদি সাহায্যকারী ভার্ব থাকে সেই ক্ষেত্রে উক্ত সাহায্যকারী ভার্ব ট্যাগ কোশ্চেনে উক্ত সাহায্যকারী ভার্বটা বসে। তাহলে আছে কি ওয়াজ, এবং এই যে এখানে সাবজেক্ট হিসেবে আমার কি হচ্ছে নাথিং, এই ক্ষেত্রে আমি কি দিতে পারি। আর যেহেতু এটা আরেকটা কথা মনে রাখবা ডিয়ার লার্নার্স, আমরা জানি নো বা নট, নো বা নট যদি সেন্টেন্সে থাকে এটাকে আমরা কি ধরি নেগেটিভ হিসেবে গণ্য করি, আর যদি নো বা নট না থাকে তাহলে আমরা এটা ভালোভাবে এটা বুঝি না যে আসলে তাহলে তো মানে নো বা নট নাই, তাহলে মানে অ্যাফার্মেটিভ না। ডিয়ার লার্নার্স অ্যাফার্মেটিভ না, কারণ কিছু কিছু ওয়ার্ড আছে সেখানে নট যে না ওই নেগেটিভের যে একটা ব্যঞ্জনা নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন একটি সেন্টেন্সে মনে রাখবে যদি মূল স্টেটমেন্টে নাথিং, নো ওয়ান, নান, নেভার, রেয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, সেল্ডম, লিটল, ফিউ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি আমার মূল স্টেটমেন্টটা কি নেগেটিভ। এখন আসি, যেহেতু এখানে নাথিং আছে, নাথিং মানে কিছুই না, তাহলে নাথিং, আবার এই নাথিং কিছু নিয়ম আছে যে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এই চারটা যদি ওয়ার্ড যদি সেন্টেন্সের প্রথম সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেই ক্ষেত্রে আমার ট্যাগের হবে কি প্রোনাউন ফর্ম হিসেবে হবে ইট। তাহলে সেই ক্ষেত্রে হবে আমি আগে ইট দেই, এখানে আছে ওয়াজ, ওয়াজ দিলাম, যেহেতু এটা নেগেটিভ তাহলে এখানে নট আর আমি যোগ করব না সাহায্যকারী ভার্বের সাথে, তাহলে আমার হবে কি ওয়াজ ইট। ডিয়ার লার্নার্স তোমরা কি বুঝতে পারছো? দেখো কত সহজ মজা, যদি আমরা এগুলো সেন্টেন্সগুলো বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে, কোন ভার্ব কোন আকারে আছে, তাহলে কিন্তু আমরা আসলে চমৎকার ভাবে আমরা বুঝতে পারি। গ্রামার একটা ভালো একটা মজার একটা অংশ টপিকস, কারণ ওই গ্রামার এই জন্য বলা হয় যে ওই গ্রামার ইজ কল্ড দ্য কনস্টিটিউশন অফ এনি ল্যাঙ্গুয়েজ। গ্রামারকে ভাষা সংবিধান বলা হয়। তারপর দেখো বন্ধুরা এখানে আছে লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। এখন এই যে এখানে লেটস প্লে ক্রিকেট, এখন এই লেট আরেকটি কথা মনে রাখবে, লেট দিয়ে অথবা ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সাধারণত আমরা এটাকে ধরে নিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ডিয়ার লার্নার্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি লেটস, এবং এই লেটস এটা সংক্ষিপ্ত আকারে আছে লেটস, মূলত হবে কি লেট আস, যে চল আমরা ক্রিকেট খেলি। এখন এই যে লেটস কথাটা আছে লেট আস, একটা কথা মনে রাখিবে লেট আস যদি থাকে বা লেট আস থাকে হবে শ্যাল, আর শ্যাল সাধারণত ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। সেই ক্ষেত্রে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটস এটাই সাধারণত ভবিষ্যতে কিন্তু একটা প্রস্তাবনা বোঝায়। এই কারণে হয়তো আমরা কিন্তু ট্যাগ অংশে আমরা কি ব্যবহার করতে পারি শ্যাল উই, কি ব্যবহার করতে পারি শ্যাল উই। ডিয়ার লার্নার্স তারপরে দেখো এখানে 6 নাম্বার ইফ ইউ কাম আই উইল গো, এখানে কিন্তু দুটি অংশ আছে, একটা সেন্টেন্সে দুটি অংশ আছে, দুটি ক্লজ আছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং এই সেন্টেন্সে যদি বলা হয় যে এই সেন্টেন্সটি কি সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্স মিনিং অফ সেন্টেন্স আর স্ট্রাকচার অফ সেন্টেন্স, গঠনভেদে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার আর অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। গঠনভেদে যে 3 প্রকার সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স এই যে সেন্টেন্স আছে এটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজটা অন্য ক্লজের উপর নির্ভর না করে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যেটা কি অন্য ক্লজের উপর নির্ভর না করে, যে ক্লজটা যে অংশটা নির্ভর না করে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা যদি থাকে, এটা যদি না থাকে, কিন্তু এটা কিন্তু আমি বুঝতে পারতেছি যদি তুমি আসো মনে হয় যে কিছু একটা কিছু না কিছু থেকে যায়, কিন্তু ইফ ইউ কাম এটা যদি না থাকে আই উইল গো, তারপরেও কিন্তু আই উইল গো এটা কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে। অতএব আমরা এখানে বুঝতে পারি যে আই উইল গোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর ভাগ অনুযায়ী আমার ট্র্যাকশন করতে হবে। তাহলে দেখো বন্ধুরা এখন মনে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল গো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাইতে পারি? দেখো যেহেতু সাহায্যকারী ভার্ব আছে উইল, আমি নিব আগে নেই উইল সাহায্যকারী ভার্ব নিলাম, তারপরে এখানে সাবজেক্ট আছে কি আই। যেহেতু প্রিন্সিপাল ক্লজটা অ্যাফার্মেটিভ তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। কি হবে? ওন্ট আই। ঠিক আছে? এখন দেখো ডিয়ার লার্নার্স, তারপরে আছে কি দেখো 7 নম্বর, দে সেলডম গো দেয়ার, তারা কদাচিৎ সেখানে যায়। এখন এই যে সেলডম, মনে রাখবা এই সেলডম দ্বারা কি বলে? কদাচিৎ, এবং কি নেগেটিভ, বেশিরভাগ নেগেটিভ অর্থটাই দেয়, নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই কারণে আমার মূল স্টেটমেন্টে এখানে আমি বোঝাতে পারি যে এটা নেগেটিভ আর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? তারপর দেখো সেলডম, যেহেতু এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমার কি হবে বলো তো? তাহলে হবে ডু, ডু দে। যেহেতু আমার নেগেটিভ তাহলে সেটা হবে আমার ডু দে। তারপর দেখো ডিয়ার লার্নার্স নাম্বার 8, ট্রিজ আর বিউটিফুল। ট্রিজ আর বিউটিফুল, গাছগুলো সুন্দর। এখন ট্রিজ আর বিউটিফুল, গাছগুলো সুন্দর, এই ক্ষেত্রে ট্যাগটা আমি কিভাবে করব? ডিয়ার লার্নার্স তোমরা সকলে মনে রাখবা সাবজেক্ট হিসেবে বস্তুবাচক যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি কি বসাইতে পারি? যদি বস্তুবাচক সিঙ্গুলার হয় তাহলে হবে ইট, আর যদি বস্তুবাচক প্লুরাল হয় তাহলে হবে ট্যাগ কোশ্চেনে হবে কি? এর প্রোনাউন ফর্ম হবে দে। যেহেতু ক্রিসার, আরেকটা কথা মনে রাখবা ডিয়ার লার্নার্স, সাবজেক্টের পরে যদি আমার সাহায্যকারী ভার্ব ওয়ার বা আর থাকে তাহলে আমি অবশ্যই এটা ধরে নিতে পারি যে আমার সাবজেক্টে কি আছে? প্লুরাল আছে। আর প্লুরাল যদি বহুবচন, প্লুরাল যদি ব্যক্তিবাচক বা বস্তুবাচক যে কোনোটাই হোক না কেন এর প্রোনাউন ফর্ম হিসেবে হবে দে। দে যদি হয় ট্রিজ আর বিউটিফুল, যেহেতু আর আছে তাহলে নিঃসন্দেহে আমার এই সাবজেক্টের অর্থ কি আমার কিচ্ছু জানা লাগবে না, আমার শুধু জানা লাগবে আর হয়। তাহলে নিঃসন্দেহে আমি এখানে দিতে পারি কি? আরেন্ট দে। তারপর দেখো রাইট এ বুক, বলো দেখি রাইট এ বুক এখানে কি আছে? ডিয়ার লার্নার্স আমি কিন্তু তোমাদেরকে বলছি যে ভার্ব দিয়ে শুরু আর লেট দিয়ে শুরু যদি হয় তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিতে পারি, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এখন রাইট এ বুক, রাইট এ বুক মনে রাখবা লেট দিয়ে যদি লেটের পরে আজ ব্যতীত, লেটের পরে যদি আজ ব্যতীত কোনো
লেট ছাড়া যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ট্যাগ অংশে উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করব। উইল ইউ অথবা ওন্ট ইউ, তাহলে যেহেতু আমি এখানে কি ব্যবহার করি উইল ইউ, শুধু লেটের পরে যদি আজ থাকে আজের ক্ষেত্রে আমরা শ্যাল ইউ ব্যবহার করব। আর আজ ব্যতীত যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু নট দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু উইল ইউ বা ওন্ট ইউ আমি ব্যবহার করতে পারবো না। যেমন তোমাদের একটু দেখাই যে ডু ডন্ট প্লে ফুটবল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি ওন্ট ইউ আমি দিতে পারবো না, এখানে দিব আমি কি উইল ইউ। আর তাছাড়া সেই যে কোনো ক্ষেত্রে তুমি উইল ইউ বা ওন্ট ইউ দিতে পারো। যদি ডু নট দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমি দিব উইল ইউ। ধন্যবাদ। তারপরে দেখো বন্ধুরা, তারপর আছে থ্যাংক ইউ। এখন আমরা জানি এখানে আছে ইউ, আমরা অনেকেই কিন্তু আমরা সাবজেক্ট বা অবজেক্ট এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। মনে রাখবা ইউটা কিন্তু এখানে আছে অবজেক্ট হিসেবে। ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি সাবজেক্ট হিসেবে যে এই প্রোনাউন আমি ইউ বসাইতে পারতাম, কিন্তু এখন তা পারবো না। কারণ এখানে থ্যাংক ইউ আর যে শুরু হইলো হয় ইম্পারেটিভ সেন্টেন্স ডিয়ার লার্নার্স, এই ক্ষেত্রে কিন্তু থ্যাংক শুরু হয়েছে কিন্তু এটি ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হইলে সেটা কিন্তু সেকেন্ড পারসনটা সাবজেক্ট হিসেবে উজ্জ্বল থাকে, কিন্তু এখানে কিন্তু সেরকম নাই। দেখো থ্যাংক ইউ, ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্ম এ আছে যে থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দিলাম কাকে? আমি ধন্যবাদ দিলাম তোমাকে। কে ধন্যবাদ দিলাম? আমি বা আমরা। এখানে কিন্তু তুমি আমি বা আমরা, এখানে লোকায়িত হিসেবে সাবজেক্ট আছে, কিন্তু ট্যাগে কিন্তু প্রকৃত রূপটা আমাকে বসাতে হবে। তাহলে থ্যাংক ইউ সেই ক্ষেত্রে হবে কি আই থ্যাংক ইউ যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সেই ক্ষেত্রে আমি কি ডোন্ট আই বা উই থ্যাংক ইউ যদি এখানে থাকে তাহলে আমি কি ডোন্ট উই দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হয় দেখো ডিয়ার লার্নার্স, তাহলে হবে ডোন্ট আই অথবা এখানে উইও যদি তোমরা বসাও তাহলে তোমাদের ভুল হবে না। ধন্যবাদ ডিয়ার লার্নার্স। আমি তোমাদের এই প্রথম পর্বে যে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম, যদি কিছুটা শিখে থাকো ধন্যবাদ। এবং এরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আমি আরো ট্যাগ সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষায় ট্যাগ আসে যাতে তোমরা 100% মার্ক পেতে পারো। যেহেতু এখানে তোমরা সাধারণত 5 মার্ক ক্যারি করে এসএসসিতে নবম দশম শ্রেণীতে থাকে। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। এরপরে ভিডিওতে তোমাদের আমি ট্যাগ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।